মৃত্যুর পরেও অনেকে পৃথিবীর মায়া কাটিয়ে যেতে পারে না অদৃশ্য কোনো লোকে। কোনো এক অজানা বন্ধন তাদের বেঁধে রাখে এই পৃথিবীর মাটির সঙ্গে, যেমন বেঁধে রেখেছিল নিধিরাম ও তার গরুর গাড়ি। তারানাথ তান্ত্রিকের সঙ্গে হঠাৎ করে এক পূর্ণিমা রাতে দেখা হয়ে যায় তার। তারানাথ কি সত্যিই নিধিরামকে মুক্ত করতে পেরেছিল, নাকি কোনো এক অজানা মায়ার বন্ধনে সে থেকে গিয়েছিল একটা গ্রামের মাটির পথের কাছে কোনো এক পূর্ণিমা রাতে আবার ফিরে আসবে বলে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার ভয়। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে শুভ, গল্প পাঠে পিনাকি ও কৌশিক, তারানাথের চরিত্রে আরএনএম অভিষেক, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, রাজ, অভিযান, সাগ্নিক, পার্থ ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার ভয়। অন্ধকারের মধ্যেই পিঠের উপর ফেলে রাখা থলিটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সামনের দিকে এগিয়ে চলেছিল মথুরা। রাতের মধ্যে যেভাবেই হোক তাকে পাশের গ্রামে পৌঁছতে হবে। পাশের গ্রামে মথুরার মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতে গিয়ে সকাল সকাল এই ঝুলির মধ্যে থাকা জিনিসপত্রগুলো দিয়ে তারপরে আবার তাকে সেখান থেকে বেরিয়ে পড়তে হবে। ইচ্ছে করেই রাতের বেলা বেরিয়েছিল সে। রাতের বেলা আকাশে চাঁদের আলো রয়েছে, তাছাড়া গোটা পথটাই তো সোজা। ঘণ্টাখানেক হাঁটলেই চলে যাবে মেয়ের বাড়ি। সেখানে বাকি রাতটুকু থেকে ভোর ভোর বেরিয়ে পড়বে। 3 দিনের কাজ আছে। মথুরা যাত্রাপালায় বাঁশি বাজায়। বাঁশি তার নিজের কোমরের কাছেই গোঁজা রয়েছে। মথুরা যেখানেই যায় বাঁশিটা সঙ্গে করে নিয়ে যায়। কাঁধের উপর ফেলা থলিটা খুব বেশি ভারী নয়। আসলে 2 দিন আগে একটা যাত্রাপালায় বায়না করে এসেছে সে। আসার সময় মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, কিন্তু এর মধ্যে আর মেয়ের বাড়ি যাওয়া হয়নি। ভেবেছিল কাল যাবে, কিন্তু আজ সন্ধেবেলা যখন যাত্রা দলের অধিনায়ক তাকে কাল ভোর ভোর তৈরি থাকতে বলল, তখন বিপদে পড়ল মথুরা। এর মধ্যে গিয়ে ভোরের মধ্যে সেখান থেকে বেরিয়ে পড়লে আবার সকাল সকাল জায়গা মতো পৌঁছে যাবে, কিন্তু দেরি করলে মফস্বল থেকে মেয়ের জন্য আনা জিনিসগুলো কোথায় থাকবে, কি হবে না হবে, এই চিন্তাতেই মথুরা বারবার বিহ্বল হয়ে পড়ছিল। তখন যাত্রা দলের অধিনায়ক তাকে বলল, চিন্তা করছিস কেন? এক কাজ কর, শেষ রাতের দিকে বেরিয়ে পড়। মেয়ের বাড়ি গিয়ে মেয়েকে জিনিসগুলো দিয়ে আবার হাঁটা পথে চলে আয়। আমরা না হয় গরুর গাড়ি নিয়ে অপেক্ষা করব গ্রামের বাইরে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। মেয়েটার জন্য এত শখ করে আনলাম, যদি কোথাও হারিয়ে যায়। আর তাছাড়া আমার যা ভুলো মন তা তো জানোই। তা জানি না, সেবার যখন যাত্রাপালায় নেমে বাঁশির বদলে ছোট কঞ্চিটা নিয়ে ফু দিয়ে বাজিয়ে চলেছিলি, অথচ শব্দ আর শোনা যায় না। সে কতক্ষণ পরে হারমোনিয়াম বাজাতে বাজাতে নিত্যানন্দ খেয়াল করলো যে তোর হাতে বাঁশি নেই, লম্বা বাঁশের কঞ্চি রয়েছে। সে আর আমার মনে নেই। মথুরা মাথা নিচু করে হেসে ফেলেছিল। এই একটা দোষ তার রয়েছে। সত্যি তার ভুলো মন, আর এত ভুলো মন বোধহয় আর কারণ নেই, অন্তত আশেপাশের কয়েকটা গ্রামে তো নেই। মথুরা দ্রুত পথ হেঁটে চলেছিল, কিন্তু দিন 2 ধরে বাতের ব্যথাটা ক্রমশ বেড়েছে। এভাবে তো আর চলা যায় না। দিনের বেলা হলে গরুর গাড়িতে যাওয়া যেত, কিন্তু এখন তো আর তা সম্ভব নয়। যদি এমন সময় একটা গরুর গাড়ি পাওয়া যেত। কথাটা ভেবে মথুরা নিজের মনেই হেসে ওঠে, বলে, আমি যে কি ভাবি, এত রাতে গরুর গাড়ি কোথায় পাবো? কথাটা ভাবতে ভাবতেই কিন্তু পিছনের দিক থেকে ঘন্টার শব্দ ভেসে আসে। ঠিক গরুর গাড়ির গরুদের গলায় যেমন ঘন্টা বাঁধা থাকে তেমন ঘন্টা। আর সেই ঘন্টার শব্দ শুনে মথুরা পিছনের দিকে তাকিয়ে দেখে গ্রামের বাইরে এসে পড়েছে সে। এখান দিয়ে 2টো পথ একে অপরের পেটের উপর দিয়ে চলে গিয়েছে। একটা পথে পাশের গ্রামে তার মেয়ের বাড়ি, অন্য পথটা গেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আশেপাশের অন্য গ্রামগুলোয় যাওয়ার জন্য। এই 4 রাস্তার মোড়ের কাছে এসে মথুরা ঘন্টার শব্দটা শুনতে পেয়েছিল। পিছনের দিকে দূর থেকে একটা হলদে আলো যেন এদিকেই আসছে। মথুরা চমকে উঠল। রাত অনেক হয়েছে, এত রাতে গরুর গাড়ি থাকার কথা নয়। তাহলে কি রাতের বেলা দূরের হাট থেকে কেউ গরুর গাড়িতে মালপত্র নিয়ে ফিরছে?
মথুরা গলা তুলে বলল, গরুর গাড়ি নাকি? কে যায় এ পথে? গরুর গাড়িটা মথুরা এবার দেখতে পেয়েছে। হ্যারিকেনের হলদে আলোটা ততক্ষণে আরো কাছে এসে পড়েছে। দুটো গরুর গলায় ঘণ্টা বাঁধা, সেই ঘণ্টা ঢং ঢং করে বেজে চলেছে। আর ঠিক গাড়ির মাঝখানে উপরে কেউ একজন বসে গাড়ি চালাচ্ছে। চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা গেল গাড়িটা। কাছাকাছি আসার আগেই মথুরা দুহাত তুলে গাড়িটাকে দাঁড় করালো। যে চালকের আসনে বসে রয়েছে তার খালি গা, পরনে একটা সাদা রঙের ধুতি, বেশ দশাসই চেহারা, তাছাড়া গায়ে একটা পৈতে ঝুলছে। পৈতেটা দেখে ব্রাহ্মণ বলেই মনে হলো। মথুরা বলল, বলছি কি, আমাকে একটু পাশের গ্রামে পৌঁছে দেবেন? আপনি তো ওই দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। কেন পৌঁছে দেব না? উঠে আয় আমার গাড়িতে, আমি তো তোর জন্যই গাড়ি নিয়ে এসেছি। কথাটা বলে একটু অদ্ভুতভাবে হাসলো লোকটা। মথুরার তখন সেদিকে ভাবার সময় নেই। সে তাড়াতাড়ি গাড়ির পিছনের দিকে উঠে এলো। তারপর বলল, যা উপকার হলো কর্তা, এমন সময় আপনাকে পেয়ে গেলাম, না হলে এতখানি পথ আমাকে হেঁটে হেঁটেই যেতে হতো। আর তাছাড়া বাতের ব্যথায়। চিন্তা করিস না, চল। গাড়ি চলতে শুরু করলো। গরুর গাড়ির গরুগুলোর গলায় বেঁধে রাখা ঘণ্টা ঢং ঢং করে বেজেই চলেছে। চারপাশে চাঁদের আলোর বন্যা হয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে অন্ধকার। একভাবে লোকটা বসে গাড়ি চালিয়ে চলেছে। মথুরা কথা বলা মানুষ, সে চুপ করে থাকতে পারে না। এতক্ষণ একা পথ চলতে চলতে তার প্রাণ কেমন হাঁপিয়ে উঠেছিল। এবার একটা লোক পেয়ে সে বলল, কোথায় থাকা হয় কর্তা? এ পথে তো আগে দেখেছি বলে মনে হয় না। হাটের কাছ থেকে ফিরছিলে নাকি? না রে, এখন তো আর হাটে যাওয়া হয় না। সেই কতদিন আগে শেষবার হাটে গিয়েছিলাম। এখন এখানেই থাকি, মাঝে মাঝে এই পথে আসি। মথুরা কেমন যেন অবাক হলো কথাটা শুনে। এই পথে মাঝে মাঝে আসে, হাটে যায় না, তাহলে এত রাতে গাড়িটা নিয়ে বেরিয়েছে কি করতে? তাছাড়া গাড়ির মধ্যে বসার পরেও কিন্তু মথুরা এখানে ওখানে কোনো মালপত্র কিংবা হাট থেকে ফিরে আনা সবজি কিছুই দেখতে পাচ্ছিল না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, লোকটা যে হ্যারিকেনটা জ্বালিয়েছে, হ্যারিকেনের আলোটাও কেমন যেন অদ্ভুত। এত হাওয়া, তার মধ্যেও সেই হ্যারিকেনের আলো একটুও কাঁপে না। যতই কাঁচের ঢাকনা থাকুক, আগুন তো তীর করে কাঁপবেই। ক্ষমা করবেন কর্তা, নামটা যদি জানতাম। মানে আপনি যে ব্রাহ্মণ সন্তান তা তো বুঝতেই পেরেছি, কিন্তু আপনার নামটা? মথুরার কথা শুনে লোকটা এবার পিছনের দিকে ঘুরে তাকালো। তারপর বলল, আমি নিধিরাম। মথুরার গলা থেকে আর শব্দ বের হলো না। নামটা শুনে সে খুব একটা ভয় পায়নি, কিন্তু চাঁদের আলোয় যে দৃশ্যটা সে দেখতে পেয়েছে, তাতেই তার গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গিয়েছে। লোকটা পিছনের দিকে ঘুরে তাকিয়েছে, কিন্তু তার পা থেকে ঘাড় পর্যন্ত আগের মতোই সামনের দিকে রয়েছে। সে মাথাটা পুরোপুরিভাবে পিছনের দিকে ঘুরে কথার উত্তর দিয়েছে। সঙ্গে সঙ্গে মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো মথুরার। তার মানে পশ্চিম পাড়ার নিধিরাম? একটা অদ্ভুত হাসিতে চারপাশটা ভরে উঠল। এবার মথুরা দেখতে পেল তার সামনে বসে থাকা লোকটা কোথায়। সেখানে বসে আছে একটা আস্ত নরকঙ্কাল। সেই নরকঙ্কালটা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে চলেছে আর খট খট শব্দ করছে। কোনো চিন্তা নেই তোর, চুপ করে বসে থাক। ওকে তোর মেয়ের বাড়িতে ঠিক পৌঁছে দেব। আচ্ছা ঠাকুরমশাই, অশরীরী আত্মারা কি সব সময় মানুষের ক্ষতি করতে চায়? আপনি কখনো এমন অশরীরীর কথা শুনেছেন যে মানুষের ক্ষতি করে না? আসলে অশরীরী আত্মারা কিন্তু অকারণে কারো ক্ষতি করে না। সে যেই স্থানে থাকে সেই স্থানে মানুষের প্রবেশ পছন্দ করে না। যদি তার ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশ করে, তাহলে সে মনোক্ষুণ্ণ হয়। তাছাড়া অনেক সময় অশরীরী আত্মারা আসলে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে দুনিয়ার বুকে বারবার। তার মানে আপনি এমন কোনো অশরীরী আত্মাও দেখেছেন
যে মানুষের ক্ষতি করে না, মানে যার কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছু নেই। তোমরা যা বলছো তা সত্যি নয়। অশরীরী আত্মাকে কখনোই পুরোপুরি নিরীহ বলে ভাবা চলে না। সে যে কোনো সময় মানুষের ক্ষতি করতে পারে, আর তার চেয়েও বেশি যেটা হয় সেটা হলো অশরীরী আত্মা দেখে মানুষ নিজেই নিজের ক্ষতি করতে পারে, কিংবা ভয় পেয়ে সে মারা যেতে পারে। এমন অনেক ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সেখানে কোনো প্রেতকে দেখে মানুষ নিজেই ভয় পেয়ে নিজের ক্ষতি করে ফেলেছে। তবে এর মাঝেও অনেক প্রেত আমি দেখতে পেয়েছি, তারা তেমন ভয়ঙ্কর ছিল না। অন্তত অকারণে কিংবা কারোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা ফিরে আসতো না। তারা ফিরে আসতো অতীতের টানে। অতীতের টানে মানে? মানুষ অভ্যাসের দাস, সে কথা জানো তো। এই যে আমি যখন তন্ত্র সাধনা করতাম, সাধনার জন্য পথে পথে ঘুরে বেড়াতাম, তখন সেই সাধনা ছাড়া আমার অন্য কিছু ভালো লাগতো না। তোমরা কখনোই গ্রামের পথে পথে আমার মতো ঘুরে বেড়াওনি, তাই তোমাদের এই অফিস যেতে হয়, সংসার করতে হয়। এই সমস্ত কিছু নিয়েই রয়েছো তোমরা, এ তোমাদের অভ্যাস। যদি একটা দিন তোমাদের এই সমস্ত কিছু ছাড়া থাকতে হয়, তাহলে তোমাদের তো বড্ড বিরক্তি লাগবে, কি তাই তো? কি বলছেন ঠাকুর মশাই? একদিন যদি অফিসে না যেতে হয় তাহলে বরং ভালোই লাগবে। আর তারপরে ওই যে অফিসে না গেলে যে টাকাটা জুটবে না, আর তাহলে তো খাওয়াও জুটবে না। আরে সেইটাই তো বলতে চাইলাম। এ হলো তোমাদের এক অভ্যাস, যে অভ্যাস তোমরা প্রতিদিন পুনরাবৃত্তি করে চলো। আর এই পুনরাবৃত্তি করাটাই তো হলো আমাদের অতীত। তেমনই মনে করো, এমন কেউ মারা গেছে যার অভ্যেস প্রতিদিন ট্রামে চড়ে সকাল সকাল অফিসে চলে যাওয়া। তাহলে সে মারা যাওয়ার পরেও কি তার অভ্যেস এত সহজে ছাড়তে পারবে? মনে করো সে কোনো অতৃপ্তি নিয়ে মারা গেছে, তাহলে তাকে আবার তুমি ওই গ্রামের মধ্যেই কোনো না কোনো দিন নিশ্চয় দেখতে পেতে পারো। তবে এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তোমাদের এই শহরে এত মানুষের ভিড়ে প্রেতাত্মা আসবে বলে মনে হয় না। তবে বলাও যায় না, প্রতিদিন যে 10 জনকে তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে যে একজন মানুষ নয় সে কথা কে বলতে পারে? তারানাথের কথা শুনে একবার গলার কাছটা শিরশির করে উঠল। এমন ঘটনা আমি এর আগেও বহু লোকের মুখে শুনেছি, যে মানুষের মধ্যেই দুই একটা অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। বিশেষ বিশেষ কিছু কারণে তাদের চেনা যায়, না হলে চেনা যায় না। এবার আপনি বলবেন দু একটা প্রেত হয়তো আমাদের মতো অফিসে গিয়ে চাকরি বাকরিও করে। তোমরা আমার কথা বুঝতে পারছো না। আসলে আমি তেমন কিছু বলতে চাইনি। আমি বলতে চাইলাম মানুষ তার অভ্যেস মৃত্যুর পরেও সহজে ছাড়তে পারে না, অন্তত যতদিন না তার মুক্তি হয়। এবার বুঝলাম। আচ্ছা, ওভাবে বললে আমরা ঠিক বুঝতে পারছি না। আপনি একটা কাজ করুন, আমাদের এমন কোনো ঘটনার কথা বলুন যেখানে আপনি এমনই কোনো এক আত্মার সম্মুখীন হয়েছিলেন। হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। তবে একবারের কথা তোমাদের না বললেই নয়। তোমাদের এ কথা বলতে বলতেই তার কথা মনে পড়ে যাচ্ছিল, মানে নিধিরামের কথা মনে পড়ে যাচ্ছিল। নিধিরামকে তোমরা চিনবে না, আগে আমিও চিনতাম না। তবে নিধিরামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল বড় অদ্ভুত ভাবে। দাঁড়াও দাঁড়াও, তেলে ভাজা শেষ করি আগে। পেড়ে বানিয়েছে। তেলে ভাজার রেকাবিটা আমাদের সামনেই রাখা ছিল। সত্যি কথা বলতে তেলে ভাজার কথা আমাদের কারোরই মনে ছিল না, তাই অর্ধেক ঠান্ডা হয়ে আসা তেলে ভাজা নিয়ে আমরা চিবোতে লাগলাম। তেলে ভাজা শেষ করে তারানাথ ঘটির জলে হাত ধুয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে একটু পরে বলল, তোমরা তো জানো, গ্রামের পথে পথে ঘুরে বেড়ানো তখন আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল, যে অভ্যেস কাটানো দুরূহ ছিল। কারণ আমি তো তখন আর অকারণে ঘুরতাম না। আমি গ্রাম দেখতাম, নতুন নতুন মানুষ দেখতাম, আর সুযোগ পেলেই সাধনা করতাম, সাধু সঙ্গ করতাম।
এসব করতে করতে একবার বিকেলের দিকে এক গ্রামে গিয়ে পড়েছি। গ্রামের নাম এখনো ভালোভাবে মনে পড়ে না। সন্ধেবেলা সেই গ্রামে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। যার বাড়িতে আশ্রয় নিয়েছি তার দুঃখী অবস্থা। সে আমায় কোনো রকমে সামান্য গুড় আর মুড়ি খেতে দিল। তা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তার একটাই ঘর, কোনো রকমে সে তার জীবন চালায়। ভেবেছিলাম রাতে আশ্রয় নেব, রাতটা কাটিয়ে সকালে বেরুবো, কিন্তু তার অবস্থা দেখে আর সেখানে থাকতে ইচ্ছা হলো না। যখন সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে, তখন আবার কারো বাড়িতে যাব সেটাও ইচ্ছা হলো না। মনে হলো অনেক দিন ধরে রাতের বেলা গ্রামের পথে হাঁটা হয়নি। তাই গ্রামের পথের নির্দেশ জিজ্ঞাসা করে বেরিয়ে পড়লাম। শুনতে পেলাম এখান থেকে প্রায় ঘন্টা দুয়েক হেঁটে গেলে আমি পাশের গ্রামে পৌঁছে যাব। অনেক দিন পর রাতের বেলা গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। তার পাশে মাঝে মাঝে ধানের জমি, আর তার ফাঁক দিয়ে পথটা চলেছে সোজা সামনের দিকে। সন্ধ্যের দিকেই দেখেছিলাম পথটা অনেক দূর পর্যন্ত সোজা গিয়েছে, তাই খুব একটা চিন্তা করলাম না। অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বড় করে চাঁদ উঠেছে। গোটা আকাশে তারা ঝলমল করছে। বড় ভালো লাগলো। এমন সময় বাড়ির কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় ছোটবেলার কথা। হায়, সেসব কথা ও স্মৃতি রোমন্থন করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। শীতের সময় বাড়িতে দাওয়ার কাছে ঝালমুড়ি নিয়ে বসে ঠাকুরদার কাছে, বাবার কাছে গল্প শুনতাম। যখন আমার খুব জ্বর হতো, তখন মাঝে মাঝে মা মাথার কাছে বসে গল্প করত। কিন্তু জ্বরের সময় বাবা খুব বেশি আসতো না কাছে। বাবা বলতো বাচ্চাদের জ্বর আদর পেলে নাকি বেড়ে যায়, এমনি এমনি কমে যাবে। তবে ওষুধপত্রের সমস্ত ব্যবস্থা কিন্তু বাবাই করে দিত। ছোটবেলায় আমার জ্বরের কথা তো তোমাদের অজানা নয়। তার জন্য ঠাকুর ডাকে সেবা জড়াসুরের পুজো করতে হয়েছে। সে কথা না হয় থাক, মনে মনে এসব কথা ভাবতে ভাবতে অনেকটা এগিয়ে চলেছি। এরপরে মাঝামাঝি এসে পড়েছি। কি মনে হতে থামলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম অনেকটা হেঁটে এসেছি। সেই গ্রামের শেষটা থেকে এখন দুদিকে একই রকম দূরত্ব। যদি একটু ভুল হয় তাহলে বুঝতে মুশকিল হবে কোন পথে আমি এসেছি আর কোন পথে যাব। এই পথে যদি আমায় এই আঁধারের মধ্যে কেউ চোখ বন্ধ করে দুবার ঘুরিয়ে দেয়, তাহলে মনে হবে দুটো দিক একই রকম। কথাটা মনে মনে ভেবে বেশ মজা লাগলো। অনেকদিন পরে ছেলে মানুষের মতো একটা ভাবনা যেন দুপাশ থেকে এসে আমায় জড়িয়ে ধরতে শুরু করলো। সেখানেই সামনে একটি ছোট গাছ ছিল। ছোট বলতে অন্তত ছায়া দেওয়ার জন্য যথেষ্ট। সেই গাছের তলায় জমির এক পাশে বসলাম। গাছের গায়ে হেলান দিয়ে ভেসে আসা শীতল বাতাসের মধ্যে স্মৃতি রোমন্থন করতে করতে কখন যেন দুটো চোখ লেগে এসেছিল। আসলে দুদিন ধরে কিছুই খাওয়া হয়নি। সেই বাড়িতে শুধু গুড় মুড়ি খেয়েছিলাম, তবে বেশ অনেকটাই খাওয়া হয়েছে। তবে খাওয়ার পরে আর বিশ্রাম নেওয়া হয়নি। এই বিশ্রামটা বড় দরকার হে। বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই ধড়পড় করে উঠে বসলাম। দেখি সেই গাছের তলাতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি। উঠে দাঁড়িয়ে সবে গ্রামের পথে নেমেছি, দিক ঠিক করতে পারছিলাম না। সত্যি আমি কোন দিকে এসে বসেছিলাম এবং কোন দিকে যাব, ঠিক সেই সময় ঘন্টার শব্দ শুনতে পেলাম। ঘন্টার শব্দ? কিন্তু আপনি তো বললেন তখন রাতের সময়, আর তাছাড়া দুপাশে ধানের জমি ছাড়া আর কিছুই নেই। তবে সেখানে ঘন্টার শব্দ শুনতে পেলেন কি করে? প্রথমে আমি এটাই ভেবেছিলাম, এই স্থানে ঘন্টার শব্দ শোনা যাচ্ছে কি করে। দুপাশে তাকালাম, চাঁদের আলো এক পাশে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। কিন্তু অন্য পাশে তাকাতে মনে হলো একটা হলদে আলো যেন আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। মনে হলো দুই একজন হলদে আলো নিয়ে হেঁটে আসছে। কিন্তু তাহলে ওই ঘন্টার শব্দটা? আচ্ছা, তোমরা ডাকের কথা শুনেছ?
তখনকার সময় চিঠি ডাকের মাধ্যমে পৌঁছতো। চিঠির ব্যাগ কাঁধে নিয়ে একজন মানুষ রাতের অন্ধকারে দৌড়তে দৌড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। এর বেশি হয়তো তোমরা শোনোনি। এটা কিন্তু আপনি ঠিক কথা বললেন। না, এইদিকে তেমন ব্যবস্থা নেই, তবে যতদূর আমরা জানি তাতে গ্রামের দিকে সেই ব্যবস্থা রয়েছে। আমি ভেবেছিলাম তেমন কেউ। তাছাড়া বড় প্রশস্ত পথ, এমন বড় পথ তখনকার দিনে পাশাপাশি বেশ কয়েকটা গ্রামে যাওয়ার জন্য ব্যবহার হতো। আমিও তেমনটাই ভাবলাম। আমি উঠে যেদিক থেকে আলো আসছিল তার বিপরীত দিকে হাঁটতে লাগলাম। আরো কিছুটা হেঁটে যাওয়ার পর আলোটা কিন্তু আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। এবার কিন্তু ঘন্টার শব্দ আরো জোরে শুনতে পেলাম। এমন ঘন্টার শব্দ ডাক নিয়ে যাওয়া লোকের কাছে হতে পারে না। যেন একসাথে দুজনের গলায় কিংবা হাতে ঘন্টা ঝুলছে, সেই ঘন্টা বাজছে। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো। গরুর গাড়িতে দুটো গরুর গলায় এমন ঘন্টা বাঁধা থাকে, আর গরুর গাড়ি চললেও ঠিক এমনই শব্দ হয়। ঠিক তখনই গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা গেল। এবার আমি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম, পিছনে যেটা আসছে সেটা গরুর গাড়ির হলদে আলো। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, চাঁদের আলোয় চারপাশটা যেন আরো ভালোভাবে দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গেলেই বোধহয় গাছে ঘেরা একটা জায়গা পেরিয়ে যাব, তারপর শুরু হবে এই গ্রাম। এসব ভাবতে ভাবতে হাঁটছি, এমন সময় পিছনের দিকে শুনতে পেলাম, কে যায় এত রাতে? কথাটা শোনার পরে পিছন দিকে তাকালাম। সত্যি সাদা রঙের দুটো গরু গাড়িটা টেনে টেনে নিয়ে এগিয়ে আসছে। আমার পাশে এসে গাড়িটা দাঁড়িয়েছে। চালকের জায়গায় বসে রয়েছে একটা মোটা সোটা লোক। তার খালি গা, পরনে একটা সাদা রঙের ধুতি, তার মাথার চুল বেশ লম্বা। চাঁদের আলোয় তার মুখের এক পাশে পড়ে তার মুখটা চকচক করছে। সে আগের মতোই হেসে বলল, আপনাকে দেখে তো এদিককার লোক মনে হচ্ছে না। যাবেন কোথায়? এখনো কোথাও যাওয়ার কথা ঠিক করিনি। আসলে আমি এমনি ঘুরে বেড়াচ্ছি। পাশের গ্রামে যাব বলে ঠিক করেছি। রাতের বেলা এইভাবে পথে পথে ঘোরা ভালো নয়। আপনি আসুন, দেখে তো সাধু সন্ন্যাসী বলে মনে হচ্ছে। আসুন, আপনাকে পাশের গ্রামে পৌঁছে দিই। আরে না না, শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। তাছাড়া একটু ঘুরতে ঘুরতেই তো যেতে চাইছি, অসুবিধা খুব একটা হবে না। আরে আমি আপনাকে না নিয়ে যেতে পারলে যে আমার ভালো লাগবে না। গ্রামে যেখানে যাবেন সেখানেই পৌঁছে দেব। গরুর গাড়িতে করেও তো সবকিছু দেখতে পাবেন। ঠান্ডা হাওয়া লাগবে, বড় ভালো লাগবে। আসুন। বারবার আমায় গাড়িতে ওঠার জন্য অনুরোধ করতে লাগলো সে। এক সময় আমি থাকতে না পেরে পিছনে এসে গাড়িতে উঠলাম। গাড়িটা ফাঁকা। বললাম, এত রাতে আপনি গাড়ি নিয়ে কোথায় চলেছেন? দেখে তো মনে হচ্ছে না যে কোথাও থেকে ফিরছেন। গাড়িতে তো কিছুই নেই। তাহলে? সবাই এই একই প্রশ্ন করেন কেন বলুন তো? সে কি? এই প্রশ্ন আমার আগে আবার কে করলো? এ করলো না সে কথা বলুন তো দেখি। রাতের বেলা গাড়ি নিয়ে পথে বেরিয়েছি মানে কি আমায় কোনো উদ্দেশ্য নিয়ে বেরোতে হবে? এমনি এমনি কি বাইরে বেরোতে পারি না? তা অবশ্যই পারেন, কিন্তু সচরাচর তো কেউ গাড়ি নিয়ে অকারণে বাড়ির বাইরে রাতের বেলা বেরোয় না। তাই লোকে আপনাকে প্রশ্ন করে। কিন্তু সত্যি কথা বলুন তো, আপনি কেন মানে? আপনিও সেই একই প্রশ্ন করতে চান সাধু বাবা, তা বুঝতে পেরেছি। আসলে এ সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকে, তাই এখন একটু বাইরে বেড়াতে ভালো লাগে। অন্য সময় তো লোকজন থাকে এখানে। তাছাড়া দিনের আলো আবার আমার ভালো লাগে না। কেন, চোখের কোনো সমস্যা হচ্ছে নাকি? না না, এমন কোনো ব্যাপার না, এমনি ভালো লাগে। আপনি ওই গ্রামের কার বাড়িতে যাবেন বলুন দেখি? আরে কারো বাড়িতে যাব না,
এখানে আশেপাশে কোনো সাধু সন্ন্যাসী আছে বলে খোঁজ পেয়েছি। শুনেছিলাম 2 দিন আগেই সেই গ্রামে ছিল, তারপর সামনের দিকে চলে গিয়েছে। তার খোঁজেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সন্ন্যাসীর দেখা কিন্তু আমি নিজেও পেয়েছিলাম সাধু বাবা। 2 দিন আগে সেই পথ দিয়েই গিয়েছিল। রাতের বেলা আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ভয় পেয়ে। এবার তার কথা শুনে একটু অবাক হলাম। সাধু হঠাৎ করে একে ভয় পেতে গেল কেন? কেন ভয় পেল কেন? কি করে বলবো বলুন তো দেখি? আমাকে দেখে কি ভয় পাওয়ার মতো কিছু মনে হয় বলুন তো? ও কারণে আমায় দেখে ভয় পেয়ে গেল। আমি গাড়িতে করে পৌঁছে দিতে চাইলাম, কিন্তু কিছুতেই যেতে চাইলো না। এমন করলো যেন আমি গাড়িতে করে শ্মশানে নিয়ে। কথাটা বলে সে আবার অদ্ভুত ভাবে হাসলো। এতক্ষণে কিন্তু একটা সন্দেহ আমার হতে শুরু করেছে। গাড়িতে ওঠার পরে এতক্ষণ ধরে পথ চলছি, অথচ গরুর ডাক শুনতে পেলাম না। ঘন্টাটা আগের মতোই বেজে চলেছে। গাড়ির সামনে রাখা হ্যারিকেনের হলদে আলোটাও কেমন যেন স্থির। বাইরে যতক্ষণ ছিলাম তখন একটা হাওয়া গায়ে এসে লাগছিল। বাইরে তাকিয়ে দেখলে গাছপালার মাথা নড়ছে, অথচ সেই হাওয়াটা যেন গাড়ির ভেতরে এসে ঢুকছেই না। আর তাছাড়া গাড়িতে ওঠার পর থেকে একটা অদ্ভুত ভাব আমার হয়েছিল, কিন্তু লোকটার সঙ্গে কথা বলছিলাম বলে সেটা আর মাথায় ছিল না। এখন লোকটা চুপ করতেই ব্যাপারটা সঙ্গে সঙ্গে মাথায় এলো। বললাম, আপনি থাকেন কোথায়? আর রাতের বেলা যে গরুর গাড়ি নিয়ে বাইরে বেরান, তাহলে দিনের বেলা কি করেন? ওই যে বললাম, দিনের আলো সহ্য করতে পারি না, তাই দিনের বেলা বাইরে আসতে পারি না, এখানেই থাকি। ওই কাছেই ধরুন। তবে আপনি যদি এ পথে আসেন কিংবা এ পথে যাওয়ার সময় রাতের বেলা যদি কারো গাড়ির প্রয়োজন হয়, তাহলে সে আমার দেখা ঠিক পেয়ে যাবে। যখনই কেউ এই পথে আসবে তখনই তোমার দেখা পেয়ে যাবে? কিন্তু তুমি কি করে জানবে যে এই পথে কেউ এসছে? আর কি করে জানবে যে তার গাড়ির একান্ত প্রয়োজন? এত বছর ধরে গাড়ি চালাতাম সাধু বাবা, তাই ওসব বুঝতে পেরে যাই। তাছাড়া কেউ যখনই মনে মনে গাড়ির কথা ভাবে, তখনই আমি সেখানে এসে পড়ি। এই একটু আগেই আপনি ভাবছিলেন। এবার তার কথা শুনে কেমন যেন চমকে উঠলাম। গাছের তলায় যখন নিদ্রা যাচ্ছিলাম, তখন হঠাৎ করে কয়েকদিন আগের একটা কথা মনে পড়ে যাওয়ায় একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। একটা ঘোড়ার গাড়িতে করে আমি চলেছি, সে ছোটবেলার কথা। অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে আমি গরুর গাড়ির কথা ভাবছিলাম? আমি বুঝতে পেরে যাই সাধু বাবা, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেব, দেখবেন। ভয় পেয়ে যাবেন না। ভয় পেয়ে আমার গরুর গাড়ি থেকে লাফিয়ে নিচে নামতে গিয়ে কিন্তু এর আগে 2 জন মরেছে। এই কথাটা বলার সময় সে একটা অদ্ভুত কাজ করে, মাথাটা আমার দিকে ঘোরালো। আর সঙ্গে সঙ্গে আমি একটা ব্যাপার বুঝতে পারলাম, শরীর না, তার শুধু মাথাটাই আমার দিকে ঘুরছে। বাকি শরীরটা আগের মতোই সামনের দিকে আছে। তার চোখ দুটো তখন যেন একটু বেশি উজ্জ্বল। তার মুখের সাদা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। অদ্ভুত ভাবে হাসতে হাসতে সে আমাকে বলল, এর আগে আমাকে পিছনে ঘুরতে দেখে অনেকেই ভয় পেয়েছে সাধু বাবা, আপনি ভয় পাবেন না তো? তারানাথ চুপ করতে আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম পরের কথাটা শোনার জন্য। কিন্তু তারানাথ চুপ করে একটা সিগারেট ধরাচ্ছে দেখে কিশোরী বলল, অদ্ভুত ব্যাপার। তাহলে আপনাকে এতক্ষণ ধরে গরুর গাড়িতে করে নিয়ে এলো কে? আর তারপরে আপনি কি করলেন? তার মাথাটা পুরোপুরি আপনার দিকে ঘুরে গিয়েছিল? সে আপনার ক্ষতি করার চেষ্টা করেনি তো? না, একভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর তার মুখের হাসি কমে এলো। কেমন যেন অদ্ভুত গলায় সে বলল, সাধু বাবা, আপনি ভয় পাচ্ছেন না এভাবে আমায় দেখে? কিন্তু অনেকেই তো ভয় পেয়েছে। তোমাকে দেখে আমি ভয় কেন পাবো? যখন তুমি প্রথম আমার কাছে এসেছো তখনই আমি বুঝতে পেরেছি আসলে তুমি কে।
যদি ভয় পাওয়ারই হতো তাহলে আমি তোমার গাড়িতে উঠতাম কেন বলো তো? আপনি বুঝতে পেরেছিলেন আর পরেও আমার গাড়িতে উঠেছেন? আপনি সাধারণ মানুষ নন সাধু বাবা। সে তো আমি বুঝলাম, কিন্তু এমন ঝড়ের গতিতে তুমি আমায় কোথায় নিয়ে চলেছো বলো তো? আশেপাশের কিছুই তো এখন আর ভালোভাবে দেখতে পাচ্ছি না। আসলে আমি ভেবেছিলাম আপনাকে এভাবে নিয়ে যাব ভয় দেখানোর জন্য। ভয় দেখাতে আমার বেশ লাগে, নিজে ভয় পেয়ে মরেছিলাম তো তাই। তাই নাকি? কিন্তু ব্যাপারটা কেমন বলো তো? ভয়ে পেয়ে মরেছিলে মানে? সে অনেক কথা আছে বাবা, যে কথা বলতে শুরু করলে অনেক সময় কেটে যাবে। আর আপনি যে গ্রামে যাবেন ভেবেছিলেন সে গ্রাম অনেকক্ষণ আগে ফেলে এসেছি। তাহলে কি গাড়ির মুখ ঘোরাবো? প্রয়োজন নেই, তুমি যেখানে নিয়ে যাচ্ছ সেখানেই চলো। তোমার যত দূর ইচ্ছা হয় তত দূর নিয়ে চলো। ওই সকালের আলো ফোটা অবধি তুমি তো থাকতে পারবে, তাই না? ততক্ষণে তোমার কথা শোনা হয়ে যাবে বলো। তার মানে আপনি সেদিন সারা রাত ওর সঙ্গে ছিলেন, কিন্তু এমন একটা ব্যাপার দেখেও আপনি ভয় পেয়ে গাড়ি থেকে নেমে গেলেন না কেন? কারণ এর আগে আমি অনেকের সাথে মুখোমুখি হয়েছি, অনেক অশরীরী আত্মার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি জানতাম কোনো প্রেত কিংবা অশরীরী কোনো একটা কারণে দুনিয়ায় থেকে যায়। মৃত্যুর পরে শরীর যেমন বিলীন হয়ে যায় তেমনই আত্মার মুক্তি ঘটবে, সেটাই স্বাভাবিক। তবে সে এখানে থেকে গেছে মানে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তাই সে কারণটা জানার জন্য আমার বড় কৌতূহল হচ্ছিল। তাই তো তাকে গাড়ি না থামিয়ে চলতে বললাম আর তার সঙ্গে কথা বলতে লাগলাম। যে মূর্তি আমি দেখেছিলাম তা কিন্তু আমার চোখের সামনে একেবারে বদলে গেল। আমি দেখতে পেলাম সামনে যে গরুর গাড়িটা চলেছে সেই গরু দুটো আস্ত নরকঙ্কাল। আর শুধু তাই নয়, গাড়ির উপর বসে থাকা সেই ব্রাহ্মণ গাড়ির চালকও নরকঙ্কাল হয়ে গেছে ততক্ষণে। নাকি সুরে সে আমায় বলল, সাধু বাবা, এতক্ষণ ধরে এই শরীরটাকে ধরে রাখতে রাখতে আর পাচ্ছি না, এখন একটু বিশ্রাম নিয়ে শরীরটাকে। আপনি ভয় পাবেন না তো? ভয় পাওয়ার কি আছে বলো তো? আমার এই রক্ত মাংস আর চামড়ার নিচে তো তোমার মতোই একটা নরকঙ্কাল আছে, তাই আমার ভয় লাগে না। আর তাছাড়া আমার মাথার উপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, তুমি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই ভাবি আপনি গাড়িতে ওঠার পর থেকে কেমন যেন মনে হচ্ছে আপনার দিকে একটু এগোতে গেলেই কিসে যেন বাধা দিচ্ছে। তাহলে যখন আপনি ভয় পাবেন না তাহলে এমনটাই থাকি। আগের মতন রূপ ধরতে বড় কষ্ট হয় সাধু বাবা। এত বছর ধরে এখানে রয়েছি, অথচ কেউ আমার কথা শুনলে না, সকলেই ভয় পেয়ে পালিয়ে গেল। বলো দেখি তোমার কথা, আর তার সঙ্গে এটাও বলো কেন তুমি এতদিন ধরে দুনিয়ার বুকে এভাবে গাড়ি চালিয়ে বেড়াচ্ছ? কি চাই তোমার? সাধু বাবা, আমি একা মানুষ। ছোটবেলায় মা বাবা দুজনেই ছিল। একটু বড় হতে না হতে প্রথমে মা মারা গেল, তারপর বড় হয়ে বাবার সঙ্গে গরুর গাড়ির কাজে সাহায্য করতে শুরু করলাম। একদিন বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে বাবাও মারা গেল। আমি একা হয়ে গেলাম। বাবার ভেঙে যাওয়া গরুর গাড়িটা আবার নতুন করে সারাই করলাম। গরু দুটো অক্ষত ছিল, তাদের নিয়ে গরুর গাড়ির কাজ শুরু করলাম। এখান থেকে 2 গ্রাম জমি একটা হাট ফেলে এসেছি। সেই হাটে দোকানের জিনিসপত্র দিয়ে আসতাম, আবার হাট শেষ হয়ে গেলে নিয়ে আসতাম। তাতে যা টাকা পয়সা পাওয়া যেত আমার একা সংসার ভালোভাবেই চলে যেত, বরং বলা যায় বেশ ভালোভাবে চলত। সাধু বাবা, উপার্জনের একমাত্র রাস্তা ওই গরুর গাড়ি। তাই গরুগুলোকে ভালোভাবে রাখতে না পারলে কি করে হবে? বাবা সব সময় বলতো, ওরে নিধিরাম, গরু দুটোকে সব সময় যত্ন করবি কেমন?
নিজে একবেলা খেলেও ওদের ভালো করে খেতে দিবি 2 বেলা। মনে রাখবি, ওরা কিন্তু লক্ষ্মী। লক্ষ্মী একবার ঘর থেকে বেরিয়ে গেলে কিন্তু বিপদ হবে। মনে রাখিস বাবা কথাটা। বাবার কথা কখনো অমান্য করিনি, তবে নিজেকে কখনো আত্মেটা খেতে হয়নি। আমি লক্ষ্মীদের কথা ভাবতাম আর লক্ষ্মী দুজনে আমার কথা ভাবত। একজনের নাম দিয়েছিলাম লক্ষ্মী, আরেকজনের নাম দিয়েছিলাম সরস্বতী। বেশ ভালোভাবে চলছিল সাধু বাবা, কিন্তু তারপরে হাটের দোকানদারের সঙ্গে কাজে করবে আমার একজন শত্রু ঢুকে গেল। তার নাম ছিল ভবানী। সেও গরু কিনেছিল 2টো। আমার গরু পুরনো হয়েছে আর নতুন গরু, তেজি গরু, সে আমার চেয়ে বেশি জোরে গরুর গাড়ি ছুটিয়ে যায়। আমার যে সমস্ত বাধা দোকানদার ছিল, এই দোকানদারের কাছে গিয়ে সে আমার জিনিস কিনিয়ে নিয়েছিল। একদিন তার সঙ্গে দেখা করে তার সাথে বন্ধুত্ব করলাম। দেখলাম ভবানী খুব একটা খারাপ নয়, ভালো লোক। ঠিক করলাম দুজনে মিলে ভাগাভাগি করে ব্যবসা করব। এভাবে চলতে লাগলো। আস্তে আস্তে দেখলাম দোকানিরা আমার উপর রুষ্ট হতে শুরু করেছে নানা কারণে। এই দোকানদারের মধ্যে একজন ছিল যারা আমার বাবার সঙ্গেও কাজ করত। তারা আমায় আড়ালে ডেকে বললে, এই ভবানী লোকটা ভালো নয়। এই দোকানদারদের কাছে আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলে, এ কথা ও কথা আমার নামে বলে বলে আমার ব্যবসা ভাঙাতে চাইছে। তাই একদিন সন্ধ্যেবেলা সরাসরি গিয়ে ভবানীকে জিজ্ঞেস করলাম, আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল সাধু বাবা। তখন বর্ষার সময় হাট থেকে ফেরার পথে ভবানীকে ধরলাম। বললাম, ভবানী, তুই নাকি আমার নামে সবাইকে মিথ্যা কথা বলছিস? তুই আমার ব্যবসা খারাপ করতে চাইছিস? না, একদম নয়। আমি এ কাজ একদম করিনি। বিশ্বাস কর ভাই নিধিরাম, আমি এটা করতে পারি বলে তোর মনে হয়? আমিও তোকে বিশ্বাস করি ভবানী। দুজনে মিলে একসাথে ব্যবসা করব, দুজনে মিলে একসাথেই বাজারে কাজ করব। এই হাটে আর কাউকে আসতে দেব না। তুই তো জানিস, এই গরুর গাড়ি, এই হাটের ব্যবসা ছাড়া আমার আর কিচ্ছু নেই। যদি ব্যবসাটা নষ্ট হয়ে যায় তাহলে তাহলে আমি না খেতে পেয়ে মরবো। আরে তুই চিন্তা করছিস কেন? আমি এসব কিছুই করিনি। বোধহয় তোর কোথাও একটা ভুল হয়েছে। চল চল এখন বাড়ি ফিরে যাই। ভবানীর বাড়ি আমার গ্রাম থেকে 2 গ্রাম কাছে। তবে আমরা এক পথেই ফিরতাম। যেখানে পথটা 4 রাস্তার মোড়, যেখানে সে চলে যেত বাঁ দিকে, আমি চলে যেতাম সোজা। সেদিন পথ পর্যন্ত আসার আগে রাস্তার এক পাশে একটা ডোবা পড়ে, পচা ডোবা। পথে আসার আগে আমরা এক দোকানির কাছে ভাং খেয়েছিলাম। আমি মাঝে মাঝে খেতাম, ভাং খেলে ঘুম বড় ভালো। ফেরার পথে কিছু খাবার নিয়ে আসতাম। বাড়ি ফিরে আর রান্না করতে হতো না সেদিনের মতো। একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। আসলে আমি তো তখনও বুঝতে পারিনি ভবানীর মনে কি ছিল। ভবানী পচা ডোবার কাছে এসে তার গরুর গাড়িটাকে এমন ভাবে বাঁকিয়ে দিল আমার গরুর গাড়ির দিকে। হঠাৎ করে এমন ভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য আমার গরুগুলো চমকে এক পাশে নামতে গেল। আর তাতেই গরুর গাড়ি সহ আমি গিয়ে পড়লাম পচা ডোবার মধ্যে। ভাঙের নেশায় আমি এমনিতেই মত্ত ছিলাম। তাছাড়া ওই পচা ডোবার মধ্যে জল কাদায় আমার লক্ষ্মী আর সরস্বতীও আটকে গেল। আমিও ওদের ছেড়ে আর উঠতে পারলাম না। চাইলে আমি হয়তো উঠে আসতে পারতাম, কিন্তু ওদের ছাড়তে গিয়ে আমিও আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যেতে লাগলাম। পরে বুঝতে পেরেছিলাম ওই পচা ডোবার তলায় আসলে খুব ঘন পাক জমেছিল অনেক বছর ধরে। সেই পাক এমন যে সেখান থেকে ওঠা যায় না। একবার তাতে গিয়ে পড়লে আস্তে আস্তে জলের তলায় ডুবে যেতে হয়। শেষে যখন মাথাটা জলের উপরে ছিল, তখন পাড়ে দাঁড়িয়ে থাকা ভবানী দাঁতে দাঁত চেপে বলল,
ওই গোটা হাটের দোকানের ব্যবসা শুধু আমি করব, তোকে আমি কিচ্ছু নিতে দেব না, কিচ্ছু না। আমায় তোল, আমায় তোল, আমি বাঁচতে চাই। তুই ব্যবসা নিবি না? আমি ও হাটে আর কখনো যাব না। আমার লক্ষ্মী সরস্বতী ডুবে যাচ্ছে, ওদের তোল। তোর গরুর গাড়ির সঙ্গে দড়ি বেঁধে আমার লক্ষ্মী সরস্বতীকে ওপরে তোল, আমার লক্ষ্মী সরস্বতীকে ওপরে তোল। বাঁচাবো বলে কি তোকে আজ এখানে এনেছি? তোকে মারবো বলে এখানে এনেছি। তোর ভাঙের মধ্যে আমি ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, ওই ওষুধের জন্যই তো তোর নেশা বেশি হয়েছে রে। পচা ডোবার ধারে দাঁড়িয়ে ভবানী হাসতে লাগলো, আর আমি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে আস্তে আস্তে ডুবে গেলাম সেই পচা পাকের ভেতর। বিশ্বাস করুন সাধু বাবা, মুখে নাকে পাক ঢুকতে লাগলো, দম বন্ধ হয়ে গেল। বাবার কথা মনে পড়ছিল। লক্ষ্মী সরস্বতী বাঁচার জন্য চিৎকার করছিল, চটপট করছিল, আর তাতেই তারা আরো ডুবে যাচ্ছিল। আমি মরেছি বেশি ভাবি না, কিন্তু লক্ষ্মী সরস্বতীকে আমি বাঁচাতে পারিনি। নিধিরাম তার কথা শেষ করে থামলো। সামনে তাকিয়ে দেখি নিধিরাম সেই শরীরে আবার ফিরে এসেছে। সামনে চলতে থাকা গরু দুটো যেন আবার আগের মতোই শরীর ফিরে পেয়েছে। গ্রামের একটা রাস্তা ধরে আমরা চলেছি। আমি বললাম, নিধিরাম, তুমি সত্যিই বড় কষ্ট পেয়ে মরেছ, আর এই কারণেই বোধহয় তোমার আত্মার মুক্তি হয়নি, তাই না? কেউ জানতেই পারেনি সাধু বাবা, আমি ওই পচা ডোবার নিচে পড়ে মরেছি। এরপর থেকে রাতের বেলা যেদিন আকাশে চাঁদ ওঠে, আলো ছড়িয়ে পড়ে চারদিকে, সেই রাতে আমিও বেড়াই। কারণ সেদিনও রাতে আকাশে চাঁদ ছিল। যাকে পথে দেখি, গাড়িতে তুলি, তাকে সবকিছু বলতে চাই, কিন্তু তার আগেই তারা ভয় পেয়ে যায়। বেশিক্ষণ তো আর এই শরীরটাকে ধরে রাখতে পারি না, তাই সবাই ভয় পেয়ে চলে যায়। বিশ্বাস করুন সাধু বাবা, কাউকে ভয় দেখাতে চাই না, কাউকে মারতেও চাই না, কিন্তু দুজন ভয়ে গাড়ি থেকে লাফিয়ে নামতে গিয়ে পথের পাশে পড়ে মারা যায়। আমি তোমায় সাহায্য করবো নিধিরাম, বলো আমায় কি করতে হবে? ওই ভবানীকে শাস্তি দিতে হবে তো? যা শাস্তি দেওয়ার তা লক্ষ্মী সরস্বতী দিয়েছে, ওকে নিয়ে আর ভাবতে হবে না। নিধিরামের কথা শুনে এবার চমকে উঠলাম। তাহলে কি প্রতিশোধ নিতে গিয়ে সে ভবানীকে হত্যা করেছে? কিন্তু আমার মনের কথা বুঝতে পেরে নিধিরাম বলল, সাধু বাবা, হত্যা করিনি, তবে আমার লক্ষ্মী আর সরস্বতী মিলে রাতে ভবানীর দুই পায়ে এমন গুঁতো মেরেছে, তার দুটো পাই নষ্ট হয়ে গেছে। সে আর কখনোই হাঁটতে পারবে না, বাড়িতে সে পঙ্গু হয়ে বসে আছে। সে আর কখনোই গরুর গাড়ি চালাতে পারবে না। সে রাতে আমি তাকে দেখা দিয়েছিলাম আর বলেছিলাম, তুই আমায় নিজের মুখে বলতে পারতিস, তাহলে আমি ওই হাট ছেড়ে দিতাম। তুই সিংহাটে একা ব্যবসা করতিস, আমি না হয় অন্য কোথাও ব্যবসা খুঁজে নিতাম, কিন্তু আমার লক্ষ্মী সরস্বতীকে তুই ফোন করেছিস। মারিস না, মারিস না, প্রাণে মারিস না আমায়। আমার দুটো পায়ের হাড় ভেঙে গেছে, আমায় আমায় আর কষ্ট দিস না। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি লোভে পড়ে ওই কাজ করেছি। ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। কি বলিস লক্ষ্মী সরস্বতী? ছেড়ে দেব? বিশ্বাস করুন সাধু বাবা, যেদিন লক্ষ্মী আর সরস্বতী মাথা নাড়িয়ে ভবানীকে ছেড়ে দিতে বলেছিল, তাই ওকে আর মারতে পারিনি, ছেড়ে চলে এসেছিলাম। পূব আকাশে একটু পরেই যে লাল রেখা দেখা দিতে শুরু করবে তা বুঝতে পারছিলাম, তাই তাড়াতাড়ি বললাম, আর বেশিক্ষণ তো তুমি থাকতে পারবে বলে মনে হয় না। আমার সেই পচা ডোবার কাছে নিয়ে চলো দেখি, আমি তোমার মুক্তির জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাকি। না হলে তো তুমি এইভাবেই চাঁদনি রাতে পথে পথে ঘুরে বেড়াবে। যদি আপনার সঙ্গে আগে দেখা হতো, তাহলে হয়তো আমায় এভাবে ঘুরে ঘুরে বেড়াতে হতো না। বড় বড় কষ্ট হয় সাধু বাবা, বড় কষ্ট হয়।
এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে চাই, কিন্তু যেতে পারি না। আর দেরি করো না নিধিরাম, আমাকে নিয়ে চলো সেই পচা ডোবার কাছে, তাড়াতাড়ি নিয়ে চলো। লক্ষ্মী সরস্বতী, ওনা সাধু আমাকে সেই ডোবার কাছে নিয়ে চল। এতক্ষণ পরে প্রথমবারের জন্য গরু দুটোর ডাক আমি শুনতে পেলাম, আর তার সঙ্গে শুনতে পেলাম আবার সেই ঘন্টার শব্দ। সাধু বাবা, গাড়ির ভেতরটা ভালো করে ধরে বসুন তো, আমার লক্ষ্মী সরস্বতী এখন হাওয়ায় উড়বে। কথাটা বলে সে হাসলো, তবে তার হাসিটা এখন আর ভয় পেলাম না, বরং একটু অবাক হলাম। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম চারপাশটা যেন ছবির মতো দ্রুত সরে যাচ্ছে পিছনের দিকে। বেশ খানিকক্ষণ একভাবে চললাম, তারপরে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আমি তাকিয়ে দেখলাম চারপাশে চাঁদের আলোয় অল্প অল্প দেখা যাচ্ছে, আর তখনই চোখে পড়লো একটা ডোবা। নিধিরাম বলল, এই যে সাধু বাবা, কাদা পাকের তলায় আমার গরুর গাড়িটা, আমার লক্ষ্মী সরস্বতী আর আমিও আছি, যদি পারেন তাহলে উদ্ধার করবেন। আমি গাড়ি থেকে নেমে এলাম। নিধিরাম আমার দিকে সজল চোখে তাকালো। প্রথমবার দেখা হওয়ার সময় তার মুখে হাসি ছিল, তার চোখ দুটো উজ্জ্বল, দাঁতগুলো কেমন যেন বড় বড় মনে হয়েছিল। এখন তার মুখটা অতি সাধারণ মনে হলো। অদ্ভুত ভাবে সে দুটো হাত জোড় করলো, তারপর আমাকে বলল, সাধু বাবা, আমায় ভুলবেন না, আমায় মনে রাখবেন, আমার মুক্তির ব্যবস্থা করবেন, আমার লক্ষ্মী সরস্বতীর মুক্তির ব্যবস্থা করবেন। আমার চোখের সামনে ঠিক তখনই পূব আকাশের লাল আলো দেখা দিতে শুরু করলো, আর আমার চোখের সামনে নিধিরাম, তার গরুর গাড়ি, লক্ষ্মী সরস্বতী সবকিছু কোথায় মিলিয়ে গেল। নিধিরামের শেষের কথাগুলো যেন আমার কানে বাজতে থাকলো। সাধু বাবা, আমায় ভুলবেন না, আমায় মনে রাখবেন, আমার মুক্তির ব্যবস্থা করবেন, আমার লক্ষ্মী সরস্বতীর মুক্তির ব্যবস্থা করবেন। তারানাথ একটানা এতগুলো কথা বলে চুপ করতে কিশোরী বলে উঠল, তারপর আপনি কি করলেন? আমার একার পক্ষে তো আর এ কাজ করা সম্ভব নয়, তাই আশেপাশে গ্রামে দুই একজনের সঙ্গে কথা বললাম। কথা বলে নিধিরামের ব্যাপারেও কথা বললাম। যখন একেবারে নিশ্চিত হলাম যে নিধিরাম এই গ্রামের লোক নয়, অন্য গ্রামের লোক, তখন সমস্ত কথা তাদের খুলে বললাম। তারা কিন্তু সকলেই এক বাক্যে স্বীকার করলো যে এই পথে মাঝে মাঝে একটা গরুর গাড়িকে রাতের বেলা ওরা যেতে দেখেছে, ঘন্টার শব্দ শুনতে পেয়েছে। তারপর কয়েকজন লোক মিলে সেই পচা ডোবা থেকে অনেক কষ্ট করে গরুর গাড়িতে দড়ি বেঁধে নিধিরামের গাড়িটা তোলে। নিধিরামের শরীরটা গরুর গাড়ির সঙ্গেই লেপ্টে ছিল, পচে গলে সে শরীর আর চেনা যায় না। গরু দুটোকে, মানে সেই লক্ষ্মী সরস্বতীর শরীরটা বিভৎস হয়ে এসেছিল। গ্রামেরই একজন লোক বলল, এ শরীর তো আর পোড়ানো যাবে না, কি করা যায় বলুন তো ঠাকুর মশাই? এ শরীর পুড়বে না। তোমরা এক কাজ করো, তোমাদের এখানে কোথাও ফাঁকা জায়গা থাকলে সেখানে মাটি খুঁড়ে ওদের মাটির নিচে পুঁতে দাও। তবে নিধিরাম আর তার দুই গরুর নামে একটা পুজো করতে হবে, তাদের আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। গ্রামের লোকেরা নিধিরামের খবর দিল। হাটে অনেকেই তাকে চিনত, তারাও এলো। নিধিরামের নামে পুজোর ব্যবস্থা সকলেই করবে। দুদিন পরে সেই গ্রাম থেকে আমি চলে এলাম। তারপরে যে আর কি হয়েছিল তা জানি না, তবে আমার মনে হয় না যে সে আর লক্ষ্মী সরস্বতীকে নিয়ে আবার কাউকে গাড়িতে চাপানোর জন্য বাইরে বেরোবে। তার মানে নিধিরাম তারপর আর কারো ক্ষতি কখনো করেনি, শুধুমাত্র এই ভবানীর উপর প্রতিশোধ নিয়েছিল। আগেই বলেছিলাম, অকারণে কোনো আত্মা পৃথিবীর বুকে থাকে না। নিধিরামও সেই কারণেই ছিল। সে কিন্তু ভবানীকে হত্যা করেনি, সে লক্ষ্মী সরস্বতীকে মারার জন্য ভবানীর উপর প্রতিশোধ নিয়েছিল। তবে নিধিরাম
আমার দেখা এত বছরে এত অশুভ আত্মা কিংবা প্রেতের মধ্যে সবচেয়ে ভালো ছিল বোধহয়। কথাটা বলে তারানাথ থামল। আমি বাইরের দিকে আকাশ দেখলাম, মেঘ ঢেকে উঠল এই মাত্র। তাই আর দেরি না করে দুজনে পথে নামলাম। ট্রাম লাইন পর্যন্ত এসেছি এমন সময় কিশোরী বলল, আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না। ঠাকুরমশাই যদি আগে থেকেই জানতেন এই গরুর গাড়ির চালক অর্থাৎ নিধিরাম মানুষ নয়, তাহলে প্রথমে সে কথা আমাদের বলল না কেন? আমি এ কথার উত্তর দিলাম না, কারণ এ কথার উত্তর আমার জানা নেই। এ কথা তারানাথই বোধহয় ভালো বলতে পারবে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার ভয়। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।